আমরা ক্লাস 8-এর রাসায়নিক বিক্রিয়া ও তার প্রভাবক এই বিষয়ে আজ আলোচনা করব। তো আমরা প্রথমেই জানব রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। যদিও তোমরা ক্লাস 7-এ রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, বিভিন্ন ধরনের যে রাসায়নিক বিক্রিয়া সে সম্বন্ধে কিছুটা ধারণা তোমাদের আছে, এবং রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন এ বিষয়ে প্রাথমিক ধারণা তোমরা ক্লাস 7-এ পেয়েছ। তো পরিবর্তন যেগুলো হয়, কোনো পদার্থের বাহ্যিক অবস্থার যখন পরিবর্তন হয় তখন সেই পরিবর্তনগুলোকে আমরা ভৌত পরিবর্তন বলি। বরফ গলে জল হয়ে গেল। আবার এমন কিছু পরিবর্তন আছে যে পরিবর্তনগুলো বাহ্যিক অবস্থার পরিবর্তন শুধু নয়, তাদের অভ্যন্তরীণ অণুর গঠনের পরিবর্তন হয়, তখন সেই পরিবর্তনগুলো আমরা রাসায়নিক পরিবর্তন বলি। যেমন কয়লা পুড়ে ছাই হয়ে গেল, বা দুধ থেকে ছানা তৈরি হয়ে গেল। শুধু বাইরের গঠনের পরিবর্তন নয়, একেবারে অভ্যন্তরীণ অণুর গঠনের পরিবর্তন, নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ। তাহলে যে সকল প্রক্রিয়ায় বা যে ঘটনায় এক বা একাধিক মৌল বা যৌগ পরস্পরের মধ্যে বিশেষ পরিবর্তন বা বিশেষ শর্তের উপস্থিতিতে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ সৃষ্টি করে, সেই ঘটনাটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। ডেফিনেশন তোমরা বই থেকে পড়বে, আমরা এখানে শুধু বিষয়টা আলোচনা করব। প্রশ্ন উত্তর সেগুলো তোমরা বই থেকে ডেফিনেশনগুলো পড়ে নিতে পারবে। অর্থাৎ ধরো এক টুকরো কার্বনকে আমরা পোড়ালাম অক্সিজেনের উপস্থিতিতে, তাহলে কার্বন আর অক্সিজেন এই দুটো যুক্ত হয়ে তৈরি হয়ে গেল CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এই যে ঘটনা, এই ঘটনাটাকে, যে ঘটনার মধ্য দিয়ে কার্বন এবং অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এই ঘটনাটাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। এখন রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে সেই পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। অর্থাৎ এখানে কার্বন এবং অক্সিজেন এরা দুজন হলো বিক্রিয়ক, এবং যেটা উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড, একে বলছি আমরা বিক্রিয়া লব্ধ পদার্থ বা বিক্রিয়া জাত পদার্থ। এখন এই যে কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে মাথায় রাখতে হবে, এখানে ছোট ছোট দুটো প্রশ্ন হয়ে গেল। দেখো যে বিক্রিয়ক পদার্থ কাদের বলে, বিক্রিয়া জাত পদার্থ কাদের বলে। তাহলে বিক্রিয়ক পদার্থ বলতে আমরা বুঝবো রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বলবো বিক্রিয়ক বা বিকারকও বলা হয়। আবার রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থকে আমরা বলবো বিক্রিয়া লব্ধ পদার্থ বা বিক্রিয়া জাত পদার্থ। এখন এই যে ঘটনা অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ একটা পারমাণবিক ঘটনা। পারমাণবিক ঘটনা বলতে আমরা জানি, অণুপরমাণু পড়ার সময় পড়েছিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কে না, পরমাণু। তাহলে এটা যদি আমরা এই কার্বন আর অক্সিজেনের বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এটাকে যদি আমরা একটু চিহ্নের সাহায্যে দেখি, ধরো এটা কার্বন পরমাণু, পরমাণু কিন্তু সি বলতে কার্বন পরমাণু, প্লাস ধরো অক্সিজেনের দুটো পরমাণু আছে, এই একটা অক্সিজেন পরমাণু, এই একটা অক্সিজেন পরমাণু। তাহলে এটা হলো কার্বন পরমাণু এবং এই দুটো হলো অক্সিজেন পরমাণু। এরা উৎপন্ন করলো কি না, এই পদার্থটা উৎপন্ন করলো। শুধুমাত্র পরমাণুগুলোর সজ্জা পদ্ধতি এটা আলাদা ছিল। এখানে এক হয়ে গেল, মাঝে কার্বন, তার দুই দিকে একটা অক্সিজেন পরমাণু, একটা অক্সিজেন পরমাণু। তাহলে এই পরমাণুগুলোর কেবল সজ্জা পদ্ধতির পরিবর্তন হলো, কিন্তু পরমাণুর যে সংখ্যা, মোট পরমাণু সংখ্যা, দেখো এখানেও মোট পরমাণু সংখ্যা ছিল 1, 2, 3, এখানেও 1, 2, 3, এখানে ছিল দুটো অক্সিজেন পরমাণু, এখানেও দুটো অক্সিজেন পরমাণু, এখানে ছিল একটা কার্বন পরমাণু, এখানেও একটা কার্বন পরমাণু। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় কেবল পরমাণুগুলো নিজেদের মধ্যে ইলেকট্রন দেওয়া নেওয়া বা ইলেকট্রন জোড়কে সমানভাবে ব্যবহার করে, তোমরা সমযোজী তড়িৎযোজী যৌগের প্রাথমিক ধারণা পেয়ে গেছো,
ইলেকট্রন দেওয়া নেওয়া হতে পারে, অথবা ইলেকট্রনগুলো বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলো নিজেদের মতো ব্যবহার করে, উভয়ে ব্যবহার করে কেবল নিজেদের সজ্জা পদ্ধতি এটাকে বদলায়। অভ্যন্তরীণ অণুর গঠন যেটা, সেখানে পরমাণুগুলোর যে সজ্জা পদ্ধতি সেটার পরিবর্তন হয়, কিন্তু পরমাণুর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাই শুধুমাত্র পরমাণুগুলোই নিজেদের মধ্যে বিভিন্নভাবে ইলেকট্রন দেওয়া নেওয়া বা ইলেকট্রনকে সমানভাবে নিজের মধ্যে ভাগ করে ব্যবহার করা ইত্যাদির সাহায্যে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করে। তাই রাসায়নিক বিক্রিয়া হলো সম্পূর্ণ পারমাণবিক ঘটনা, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুগুলোই সরাসরি অংশগ্রহণ করে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর তোমাদের বই থেকে পড়ে নিতে পারো, বা আমি যেভাবে বললাম সেটাও তুমি লিখতে পারো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো এক বা একাধিক মৌল বা যৌগের পরমাণুগুলি অংশগ্রহণ করে এবং পরমাণুগুলি ইলেকট্রন দেওয়া নেওয়া বা ইলেকট্রন সমানভাবে নিজেদের মধ্যে ব্যবহার করে নতুনভাবে সজ্জিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে বা নতুন পদার্থ উৎপন্ন করে। তাই রাসায়নিক বিক্রিয়াকে পারমাণবিক ঘটনা বলা হয়। এখন এই প্রশ্নটা আলোচনা করতে গিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়ার অনেকগুলো বৈশিষ্ট্য আলোচনা করে ফেলেছি। সেগুলো কি কি না, দেখো, এই যে কার্বন আর অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড, কার্বনের যে ধর্ম সেই ধর্ম কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে নেই। কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ। আবার অক্সিজেনের যে ধর্ম সে ধর্মটাও কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে নেই। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো অংশগ্রহণ করে তাদের ধর্ম সম্পূর্ণ লোপ পায়। লোপ পায় বলতে হারিয়ে যায়, এবং লোপ পেয়ে কি হয়, নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি হয়। এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কি হলো বৈশিষ্ট্যটা না, বিক্রিয়ক পদার্থগুলোর ধর্ম সম্পূর্ণ লোপ পেয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ সৃষ্টি হয়। কিসের মাধ্যমে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। আবার এই যে বিক্রিয়কগুলোর যে পরিবর্তন হলো, এই পরিবর্তনটা কিন্তু স্থায়ী পরিবর্তন। জল থেকে বরফ খুব সহজেই আবার বরফ থেকে জল হয়ে যায়, কিন্তু এই যে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড হলো, এই পরিবর্তনটা কিন্তু অস্থায়ী নয়। খুব সহজেই কার্বন আর অক্সিজেনকে আলাদা করা যাবে না। কোনো বাহ্যিক ছোটখাটো শর্ত প্রয়োগ করে এই কার্বন ডাইঅক্সাইড আর কার্বন অক্সিজেনকে আমরা আলাদা করতে পারবো না, এবং এটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ। এটাও রাসায়নিক বিক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য, যে বিক্রিয়ক পদার্থগুলোর যে পরিবর্তন হয় সেটা কিন্তু স্থায়ী পরিবর্তন। আর কি না, এই যে বিক্রিয়া, যে কোনো বিক্রিয়ায় হয় তাপের উদ্ভব হবে কিংবা তাপের শোষণ ঘটবে। আমরা রাসায়নিক সমীকরণ দেখে এটা বুঝতে পারি না। রাসায়নিক সমীকরণের যে সীমাবদ্ধতা, তার মধ্যে এটা একটা, যে কোন শর্তে রাসায়নিক বিক্রিয়াটা হয়েছে। দেখো, আমি লিখেছি কার্বন প্লাস অক্সিজেন সমান কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এই বিক্রিয়াটা হওয়ার জন্য কি শর্ত, এর মধ্যে বাইরে থেকে কি প্রভাবক কাজ করলো, সেটা কিন্তু আমরা এই সমীকরণ দেখে বুঝতে পারছি না। এখানে অবশ্যই আমরা কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়েছি, অর্থাৎ তাপ দিয়েছি, কিন্তু সেই তাপ দিয়েছি কি না এটা দেখে বোঝার কোনো উপায় নেই, তোমাকে মনে রাখতে হবে। তো এটা রাসায়নিক সমীকরণের একটা সীমাবদ্ধতা, যে রাসায়নিক সমীকরণ দেখে বিক্রিয়াটি কোন শর্তে হয়েছে বা কতক্ষণ ধরে হয়েছে, কত সময় ধরে হয়েছে, সেটা আমরা সমীকরণ দেখে বুঝতে পারি না। কিন্তু রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় হয় তাপের উদ্ভব হবে কিংবা তাপের শোষণ ঘটবে। এখানে কিন্তু তাপের শোষণ ঘটেছে, উদ্ভব হয়নি। তাপের প্রভাবেই বিক্রিয়াটা ঘটেছে, অর্থাৎ তাপ দিয়েছি বলেই কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে, অর্থাৎ তাপের শোষণ ঘটেছে। শুধু তাই না, আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট পরমাণু সংখ্যা এবং ওজন সর্বদা নির্দিষ্ট থাকবে। অর্থাৎ এই যে বিক্রিয়ার আগে যতগুলো পরমাণু ছিল, বিক্রিয়ক পদার্থের মোট পরমাণু এবং বিক্রিয়াজাত পদার্থের মধ্যে মোট পরমাণুর যে সংখ্যা, সেটা সবসময় সমান। বাঁদিকে ছিল আমার মোট 3টে পরমাণু বিক্রিয়ক পদার্থের মধ্যে, বিক্রিয়াজাত পদার্থের মধ্যেও কিন্তু 3টি পরমাণুই থাকবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু সৃষ্টি হয় না, পরমাণু ধ্বংস হয় না, এবং এই পরমাণুগুলোর তো নির্দিষ্ট ওজন আছে। এই পরমাণুটা তার একটা নির্দিষ্ট ওজন আছে, এই পরমাণু তার একটা নির্দিষ্ট ওজন আছে, এবং এই পরমাণু তারও একটা নির্দিষ্ট ওজন আছে। অর্থাৎ 3টে পরমাণু যদি সংখ্যা সমান থাকে,
তাহলে তাদের যে ওজন, মোট ওজন, সেটাও সমান থাকবে। অর্থাৎ বিক্রিয়ক পদার্থের পরমাণুর সংখ্যা এবং ওজন ও বিক্রিয়াজাত পদার্থ পরমাণুর সংখ্যা এবং ওজন একই থাকবে। এটাও রাসায়নিক বিক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য। আমরা ক্লাস 7-এ পড়েছিলাম, 8-এও আছে, রাসায়নিক সমীকরণের সমতা বিধান। সমতা বিধান বলতে ব্যালেন্স করা বলছিলাম আমরা। তো বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর সংখ্যাগুলোকে সমান করে নিতে হয়। সমান করে নেওয়ার যে প্রক্রিয়া বা পদ্ধতি, সেটাকে আমরা বলি সমতা বিধান করা। আমরা গুণে গুণে পরমাণু গুণে গুণে ডান দিক বাঁ দিক সমান করি। তো সেক্ষেত্রেও প্রশ্ন হয় একটা ওখান থেকে, যে রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা হয় কেন? তার উত্তরই এটা, যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর সৃষ্টি বা পরমাণু ধ্বংস হয় না। বিক্রিয়ক পদার্থের মোট পরমাণু সংখ্যা এবং ভর বিক্রিয়াজাত পদার্থের মধ্যে মোট পরমাণু সংখ্যা এবং ভর সর্বদা সমান থাকে। তাই রাসায়নিক সমীকরণকে সমতা বিধান করা হয়। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা দেখব, তো এই যে এক্ষেত্রে যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখলাম রাসায়নিক বিক্রিয়ার, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সবগুলোই গুরুত্বপূর্ণ। তাপের উদ্ভব বা তাপের শোষণ ঘটবেই। তাপের উদ্ভব বা তাপের শোষণ ঘটবেই। এই তাপের উদ্ভব ঘটে কিছু বিক্রিয়ায়, শোষণ ঘটে কিছু বিক্রিয়ায়। অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব ঘটবে না শোষণ ঘটবে, শুধু সেই নিরিখে, সেইটার উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুভাগে ভাগ করি। শুধু তাপের উদ্ভব হলো না শোষণ ঘটলো, সেই দিক থেকে কিছু বিক্রিয়া তাপের উদ্ভব হবে, কিছু বিক্রিয়া তাপের শোষণ করবে। যেগুলোকে তাপের উদ্ভব হয় সেগুলোকে আমরা বলি তাপ উৎপাদী বা তাপ মোচী রাসায়নিক বিক্রিয়া। তাপ মোচী রাসায়নিক বিক্রিয়া, যেগুলোতে তাপের উদ্ভব ঘটে। যেমন তোমরা উদাহরণটার সঙ্গে হয়তো পরিচিত আছো, চুনের মধ্যে যদি আমরা জল দিই, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে যদি জল দিই, তাহলে সেক্ষেত্রে প্রচুর তাপ উৎপন্ন হয়। এবং শুধু তাপ নয়, তার সঙ্গে কি উৎপন্ন হয় না, ওই চুনটা আমাদের কলি চুনে পরিণত হয়, ক্যালসিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয়। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড থেকে তৈরি হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্যালসিয়াম অক্সাইডে আমরা জল দিলাম, জল দিলে উৎপন্ন হলো কি না ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তার সঙ্গে তাপ। এই যে তাপের উদ্ভব ঘটলো, এই তাপের উদ্ভব ঘটলো বলে এই বিক্রিয়াটাকে আমরা বলছি তাপ মোচী বা তাপ উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়া। একইভাবে তাহলে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে যদি প্রশ্ন হয়, কি লিখবে না, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপের মোচন ঘটে বা তাপের উদ্ভব ঘটে তাদেরকেই তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন বলে তুমি বলবে চুনের মধ্যে জল দিলে বা ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে জল যোগ করলে প্রচুর তাপ উৎপন্ন হয় এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়। ঠিক একইভাবে যদি বলা হয় তাপগ্রাহী পরিবর্তন কাকে বলে বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝো না, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপের শোষণ ঘটে তাদেরকে আমরা বলবো তাপগ্রাহী বা তাপ শোষণকারী রাসায়নিক বিক্রিয়া। যেমন একটা উদাহরণ দেখো, যে লোহিত তত্ত্ব কার্বনের সঙ্গে, লোহিত তত্ত্ব কার্বন বলতে কার্বনকে একদম লাল করে পুড়িয়ে নেওয়া। একদম একটা যে কোনো তারকে যদি আগুনে ধরো, কিছুক্ষণ পরে দেখবে সেটা লাল হয়ে ভাস্বর একটা আলো বিকিরণ করছে। সেরকম ভাবে কার্বন দণ্ডকে পোড়ালে, কার্বনকে পোড়ালে লাল লাগে, সেটাকে লোহিত তত্ত্ব কার্বন বলে। তো লোহিত তত্ত্ব কার্বনের সঙ্গে সালফার বাষ্পের যে রাসায়নিক বিক্রিয়া, সেখানে ওই যে লোহিত তত্ত্ব উত্তপ্ত হয়ে আছে কার্বন দণ্ড, সালফার বাষ্পের মধ্যে সেটা দিলেই বা সালফার বাষ্পের সংস্পর্শে এলেই সেটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় এবং কার্বন ডাইসালফাইড উৎপন্ন হয়। তাহলে এখানে প্রচুর তাপ ছিল, সে তাপের শোষণ ঘটলো, তাই কার্বন ডাইসালফাইড উৎপন্ন হলো, যেটা শীতল হবে। অর্থাৎ সমীকরণের আকারে লিখবো C+2S = 2CS2 মাইনাস তাপ। এখানে প্লাস তাপ ছিল তাপ মোচিতে, এখানে মাইনাস তাপ। এখন তোমাদের যে সিলেবাসের বিষয়, তার মধ্যে প্রধানত রাসায়নিক বিক্রিয়ার মধ্যে যেটা আছে বিভিন্ন প্রভাবক নিয়ে আলোচনা। রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন প্রভাবক। প্রভাবক বলতে আমরা কি বুঝি? প্রভাবক বা শর্ত, অর্থাৎ একটা রাসায়নিক বিক্রিয়া কোন কোন শর্তে হতে পারে।
তো অনেকগুলো শর্ত নিয়ে তো আমাদের আলোচনা আছে এবং প্রতিটা শর্তই ধরো একটা একটা করে প্রশ্ন আমরা আলোচনা করব সমস্ত শর্তগুলো, এবং মাথায় রাখবে প্রত্যেকটা শর্তই কিন্তু ভিন্ন ভিন্ন প্রশ্নগুলো বিভিন্নভাবে হতে পারে। সরাসরি বলতে পারে, যেমন প্রথমেই বলতে পারে যে আলোর প্রভাবে ঘটে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, বা তাপের প্রভাবে ঘটে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও, বা দেখাও চাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। আবার যদি প্রশ্নগুলোকে ঘুরিয়ে করা হয়, ধরো বলা হলো যে অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে প্রচন্ড বা প্রবল শব্দ করা হলো, কি ঘটবে সমীকরণ সহ লেখো। বা বলা হলো ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা হলো, কি ঘটবে সমীকরণ সহ লেখো। অর্থাৎ প্রতিটা শর্ত থেকে দুভাবে প্রশ্ন হতে পারে। এক, সরাসরি শর্তটা উল্লেখ করে দিয়ে যে আলোর প্রভাবে ঘটে বিক্রিয়াটি লেখো বা উদাহরণ দাও, তাপের প্রভাবে ঘটে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও, চাপের প্রভাবে ঘটে এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও। অথবা বিক্রিয়াটাকে তুলে ধরে তোমাকে প্রশ্ন করতে পারে কি ঘটে সমীকরণ সহ লেখো। তো আমরা আলোচনা করবো একটা একটা করে, মন দিয়ে শোনো এবং প্রতিটি সমীকরণ মাথায় রাখবে। রাসায়নিক বিক্রিয়ার শর্ত বা প্রভাবক লেখার সময় সমীকরণ সহ লেখা বাধ্যতামূলক। তোমাদের মধ্যে সমীকরণকে অ্যাভয়েড করার অনেকের প্রবণতা থাকে, যে পড়লাম, লেখাটা পড়লাম, কিন্তু সমীকরণটা আর লিখলাম না, চিহ্ন সংকেত দিয়ে সমীকরণটাকে আর লিখলাম না। মনে রাখবে সমীকরণটাই প্রথম। তুমি যদি সমীকরণটা মনে রাখতে পারো, লেখাটা তোমার মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। লক্ষ্য করো একটু যে আলোর প্রভাবে হাইড্রোজেন এবং ক্লোরিনের রাসায়নিক বিক্রিয়ায় কি হয় না, হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এই লেখাটা তোমার মনে রাখার কোনো প্রয়োজন নেই। তুমি যদি শুধু এইটুকু মনে রাখো, কি না, H2 + Cl2 = 2HCl উপরে আলো, শুধু এইটুকু থেকেই তুমি এই লেখাটা নিজেই লিখতে পারবে যে হাইড্রোজেন, H2 মানে হাইড্রোজেন, Cl2 বলতে ক্লোরিন, অর্থাৎ আলোর উপস্থিতিতে হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। তো এইটা মনে রাখলে লেখাটা কোনো বিষয় নয়। অর্থাৎ আমরা যেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, যেটা তোমাদের মনে একটু সমস্যা তৈরি করে, চিহ্ন সংকেত যোজনা দিয়ে সমীকরণটা পড়ার আর ধৈর্য থাকে না লেখাটা পড়া নিয়ে। ঠিক উল্টো করো, আগে সমীকরণটা পড়ো। হাইড্রোজেন H2 + Cl2 = 2HCl, এইটাকে আগে পড়ে নাও। এইটাকে আগে পড়ে নিয়ে এর ব্যাখ্যাটা দেখে নাও, তোমার ব্যাখ্যা মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। তাহলে এটা কি গেল না, আলোর প্রভাবে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তার একটা উদাহরণ। দ্বিতীয়ত আমরা দেখব তাপের প্রভাবে ঘটে। ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো দেখো ক্যালসিয়াম কার্বনেটের যে সংকেত CaCO3 সমান দিয়ে উপরে তাপ, উপরে যেটা লিখছে এর প্রভাবে ঘটছে, কি উৎপন্ন হচ্ছে না, CaO ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ তুমি যদি সমীকরণটা মনে রাখো, CaCO3 = CaO + CO2, এবার এর নামটা ক্যালসিয়াম কার্বনেট মনে রাখতে হবে, CaO ক্যালসিয়াম অক্সাইড মনে রাখতে হবে এবং CO2 মানে কার্বন ডাইঅক্সাইড মনে রাখতে হবে। এটা যদি মনে রাখো তাহলে আমার লেখাটা কোনো বিষয় নেই, খুব সহজে আমি লিখতে পারবো, শুধুমাত্র সমীকরণটা মনে রাখলে। সমীকরণটা লেখা যেহেতু বাধ্যতামূলক, তাই সমীকরণটাকে আগে মুখস্থ করে নেওয়া বা মনে রাখা তোমাদের প্রধান কাজ। তৃতীয়, আমরা দেখব শব্দের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটার একটা উদাহরণ। শব্দের প্রভাবে অ্যাসিটিলিন গ্যাস, একটু আগেই বললাম যে অ্যাসিটিলিন গ্যাসের মধ্যে যদি প্রবল শব্দ করা হয় বা প্রচণ্ড শব্দ করা হয়, তাহলে অ্যাসিটিলিন গ্যাসটা ভেঙে যায় কার্বন এবং হাইড্রোজেনে। অ্যাসিটিলিনের সংকেত কি না, C2H2 সমান কি হলো না, কার্বন এবং হাইড্রোজেন উৎপন্ন হলো। এটা ব্যালেন্স করে লেখা আছে 2C + H2। এখানে দুটো কার্বন পরমাণু, এখানেও দুটো কার্বন পরমাণু, এখানেও দুটো হাইড্রোজেন পরমাণু, এখানেও দুটো হাইড্রোজেন পরমাণু। উপর দিকে তীর। রাসায়নিক সমীকরণে যখন কোনো একটা উৎপাদিত বস্তুর পাশে উপর দিকে তীর চিহ্ন দেওয়া থাকে, তার অর্থ হলো ওটা গ্যাসীয় আকারে উৎপন্ন হচ্ছে। আর যদি নিচের দিকে তীর দেওয়া থাকে তাহলে জানতে হবে ওটা থিতিয়ে পড়ছে বা অবক্ষেপণ হচ্ছে। তারপর চাপের প্রভাবে যে রাসায়নিক বিক্রিয়া, দুটো উদাহরণ আমি তুলে ধরেছি। আমরা দুটোকেই মাথায় রাখতে পারলে, মনে রাখতে পারলে সুবিধা হয়।
প্রথমটা দেখো যে 200 বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করলে নাইট্রোজেন ও হাইড্রোজেন লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 450 থেকে 550 ডিগ্রি উষ্ণতায় অ্যামোনিয়া উৎপন্ন করে। অর্থাৎ এখানে অনেকগুলো শুধু চাপ নয়, চাপের সঙ্গে আরও বাহ্যিক কিছু শর্ত, একটা নির্দিষ্ট উষ্ণতার কথা আছে, বায়ুমণ্ডলের চাপের সঙ্গে অনুঘটকের উল্লেখ আছে। অর্থাৎ অনুঘটক, উষ্ণতা, চাপ, এই তিনটি শর্তেই বিক্রিয়াটা ঘটছে। নাইট্রোজেন এবং হাইড্রোজেন চাপ এবং লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 450 থেকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া। এই অনুঘটক নিয়ে আমরা পড়ব, অনুঘটক নিয়ে আলোচনা আছে আমাদের নেক্সট অংশে আমরা আলোচনা করব। দ্বিতীয় যে চাপের প্রভাবে বিক্রিয়া তুলনামূলকভাবে একটু সহজ মনে রাখা, যে সাধারণ উষ্ণতায় সীসা ও গন্ধক চূর্ণ এর মিশ্রণে যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে লেড সালফাইড উৎপন্ন হয়। সীসা তার চিহ্ন হলো পিবি, গন্ধক বলতে সালফার, সালফারকে সাধারণভাবে গন্ধক বলা হয়। তাহলে সীসা এবং গন্ধক এর মিশ্রণে চাপ দিলাম, চাপ দিয়ে তৈরি হয়ে গেল কি না পিবিএস, অর্থাৎ লেড সালফাইড। দেখো আমরা নেক্সট শর্ত যেটা তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের বা তড়িতের উপস্থিতিতে ঘটে এমন রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। 2 আয়তন হাইড্রোজেন ও 1 আয়তন অক্সিজেনের মিশ্রণে যদি তড়িৎ স্ফুলিঙ্গ পাঠাও, তড়িৎ স্ফুলিঙ্গ চালনা করো, তাহলে কি উৎপন্ন হবে? হাইড্রোজেন আর অক্সিজেনের উপস্থিতিতে আমরা পাঠালাম তড়িৎ স্ফুলিঙ্গ। তড়িৎ স্ফুলিঙ্গ আর কিছু না, যেমন গ্যাস লাইটার জ্বালালে যেমন একটা ফুলকি, আগুনের ফুলকি বেরোয়, ঠিক তেমনি তড়িৎ দ্বার এমনভাবে ভিতরে রাখা হয় সেখানে স্পার্ক তৈরি হয়। এরকম ওই বাজ পড়লে যেমন একটা আগুনের রেখা দেখতে পাও, ঝলক দেখতে পাও বিদ্যুতের, ঠিক সেরকম, সেটাকে তড়িৎ স্ফুলিঙ্গ বলে। তাহলে 2 আয়তন হাইড্রোজেন ও 1 আয়তন অক্সিজেনের মিশ্রণে তড়িৎ স্ফুলিঙ্গ চালনা করলে উৎপন্ন হয় জল সমীকরণ সহ। আমি যদি এটা মাথায় রাখি 2H2 + O2 সমান H2H2O এবং শর্তটা কি না তড়িৎ স্ফুলিঙ্গ, তাহলে লেখাটা তুমি সহজে লিখতে পারছো যে 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেন এর মিশ্রণে তড়িৎ স্ফুলিঙ্গ পাঠালাম, উৎপন্ন হয়ে গেল 2 আয়তন জল। অন্যতম আর একটা বিক্রিয়ার প্রভাব বা শর্ত হলো স্পর্শ বা সংস্পর্শ বলতে পারো, ঘনিষ্ঠ সংস্পর্শ কোথাও কোথাও লেখা রাখে। তো পাশাপাশি দুটো পদার্থকে রাখলেই, মিশিয়ে দিলেই বিক্রিয়া ঘটে, এটাকে স্পর্শ বলে। যে কোনো এমন কিছু পদার্থ আছে, সবার মধ্যে সম্ভব নয়, হাইড্রোজেন আর অক্সিজেন মিশিয়ে দিলেই যেমন বিক্রিয়া ঘটলো না, তার মধ্যে একটা তড়িৎ স্ফুলিঙ্গ পাঠাতে হলো। কিন্তু এমন কিছু বিক্রিয়া আছে যেখানে শুধুমাত্র সংস্পর্শই সেখানে প্রভাবক, অন্য কোনো বাহ্যিক প্রভাবকের প্রয়োজন নেই। যেমন সোডিয়াম আর জল, জলের মধ্যে সোডিয়ামের টুকরো ফেলে দাও, তাহলেই ঘটবে কি না সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে এবং উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস, বুদবুদ করে হাইড্রোজেন গ্যাস বেরোতে থাকবে। জলের মধ্যে এক টুকরো সোডিয়াম ফেলে দিলেই তুমি এই ঘটনাটা দেখতে পাবে। আবার একইভাবে ফসফরাস এবং আয়োডিন এদেরকে মিশিয়ে দিলেই এরা পরস্পরের সংস্পর্শে আসা মাত্র ফসফরাস ট্রাই আয়োডাইড উৎপন্ন হবে। বাহ্যিক কোনো রকম শর্ত ছাড়াই ফসফরাস এবং আয়োডিনের সংস্পর্শ, পরস্পরের সংস্পর্শে এলেই ফসফরাস ট্রাই আয়োডাইড উৎপন্ন হয়। দুটো সমীকরণ দেখানো আছে, দুটো ব্যাখ্যা করা আছে এখানে, তোমরা যে কোনো একটা মনে রাখতে হবে, দুটো মনে রাখতে পারলেই ভালো হয়। নেক্সট আছে দেখো অনুঘটক। অনুঘটক ও রাসায়নিক বিক্রিয়ার অন্যতম একটা প্রভাবক। এখন অনুঘটক জিনিসটা কি, ছোট্ট গল্পের আকারে আমরা একটু বলি, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। আমরা সাধারণভাবে ঘটক বলে একটা কথা আমরা জানি। বিয়ের সময় পাত্র এবং পাত্রী দুটো পরিবারের মধ্যে যোগাযোগ করে দেয়। পাত্রের বাড়ির খোঁজ খবর পাত্রীর বাড়িতে, আবার পাত্রীর বাড়ির বিভিন্ন খোঁজ খবর পাত্রের বাড়িতে পৌঁছে দেয় এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়। এটা বহু পুরনো একটা শব্দ ঘটক। ঘটকের যে কাজ
আর দুই বাড়ির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিল এবং দ্রুত বিয়ের যে ক্রিয়া, বিবাহ ক্রিয়া, সেটা সম্পন্ন হলো। আবার পরিবেশে এমন মানুষও আছে, এমন ঘটনাও ঘটে যে একটা বিয়ে ঘটতে চলেছে, পাত্র পাত্রী তাদের বাড়ির মধ্যে একটা যোগাযোগ তৈরি হয়েছে। এমন সময় কিছু মানুষ পাত্রীর বাড়িতে পাত্রর বাড়ির নামে কিছু ত্রুটি, কিছু সেটা সত্য হোক অসত্য হোক যাই হোক কিছু খবর দিল, বা পাত্রীর কোনো খবর পাত্রের বাড়িতে কিছু পৌঁছে দিল, তার ফলে সম্পর্কটা যেটা তৈরি হতে যাচ্ছিল সেটা থেমে গেল। পরে তৈরি হতেও পারে, আবার এমন হতে পারে আর সম্পর্কটা তৈরি হলো না। তো এই দু ধরনের মানুষ, এক ধরনের মানুষ দেখলাম সম্পর্কটাকে কাছাকাছি এনে দিল, আর এক ধরনের মানুষ দেখলাম সম্পর্কটাকে থামিয়ে দিল, বা তাদের যে দ্রুত সম্পর্ক তৈরি হচ্ছিল সেটাকে আপাতভাবে থামিয়ে দিল বা সম্পূর্ণভাবে থামিয়ে দিল। আমাদের অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় ঠিক ওই রকম কাজ করে। অর্থাৎ দু ধরনের অনুঘটক আছে। কিছু অনুঘটক আছে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়াটাকে দ্রুত শেষ করতে বা সম্পন্ন করতে সাহায্য করে। আর কিছু অনুঘটক আছে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার যে গতি সেটা থামিয়ে দেয় বা বিক্রিয়াটাকে বন্ধ করে দেয়। কাজের ভিত্তিতে আমরা অনুঘটকগুলোকে দুভাগে ভাগ করছি, কিন্তু অনুঘটক কাকে বলে? ভাগ তো জানলাম, দুরকম ভাগ আছে, কিন্তু কাকে বলে না, যে সকল রাসায়নিক পদার্থ এটা জৈব হতে পারে, অজৈব হতে পারে, রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায় এবং বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাদেরকেই অনুঘটক বলে। তাহলে দেখো অনুঘটকের যে ডেফিনেশন, সংজ্ঞা, এরা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকছে, উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বাড়াচ্ছে বা বিক্রিয়ার গতিবেগ কমাচ্ছে, কিন্তু বিক্রিয়ার শেষে এর কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ যেমন অবস্থায় ছিল সেই অবস্থাতেই থেকে যাচ্ছে, অপরিবর্তিত থাকে। এটাই কিন্তু অনুঘটকের বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য পেলাম এখান থেকে, ডেফিনেশন থেকে? এক পেলাম রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকছে এবং অংশগ্রহণ করে কি করছে, বিক্রিয়ার বেগটাকে বাড়াচ্ছে বা কমাচ্ছে। আর কি না, বিক্রিয়ার শেষে নিজে অপরিবর্তিত থাকে, কিন্তু বিক্রিয়াকে কখনো শুরু করতে পারে না বা শেষ করতে পারে না। এইগুলি হলো অনুঘটকের বৈশিষ্ট্য। কাজের ভিত্তিতে আমরা অনুঘটককে দুভাগে ভাগ করলাম, ধনাত্মক অনুঘটক এবং ঋণাত্মক অনুঘটক। ধনাত্মক অনুঘটক কোনগুলো না, কিছু অনুঘটক আছে যেটা বললাম যে রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয়, তাদেরকে বলছি আমরা ধনাত্মক অনুঘটক। একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে যে সামান্য পরিমাণে MnO2 ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরেট 2KClO3, এটাকে পটাশিয়াম ক্লোরেট, এই পটাশিয়াম ক্লোরেটকে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে যদি আমরা তাপ দিই, তাহলে 230 থেকে 240 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই পটাশিয়াম ক্লোরেট ভেঙে অক্সিজেন উৎপন্ন করে এবং MnO2 যেমন অবস্থায় ছিল সেই অবস্থাতেই থেকে যায়। তাহলে এখানে কি ধনাত্মক অনুঘটকের কাজ করলো সমীকরণটা দেখে বুঝতে পারছি না, কিন্তু আমরা যদি MnO2 ব্যবহার না করি, শুধুমাত্র পটাশিয়াম ক্লোরেটকে যদি আমরা তাপ দিই, তাহলে দেখব এই যে টেম্পারেচার, উষ্ণতা, এটা লাগবে অনেক বেশি, প্রায় 630 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিক্রিয়াটা ঘটবে। তাহলে 630 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিবর্তে আমরা অনেক কম উষ্ণতায় 230 থেকে 240 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই অক্সিজেন পেয়ে যাচ্ছি। কোথায় থেকে? পটাশিয়াম ক্লোরেট। যেহেতু কম উষ্ণতায় বিক্রিয়াটি ঘটছে, তাই MnO2 এখানে কি করলো না, ধনাত্মক অনুঘটকের কাজ করলো, পজিটিভ ক্যাটালিস্ট। এবার দেখি ঋণাত্মক অনুঘটক, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। এই H2O2
এমনি অবস্থায়, সাধারণ অবস্থায় যদি রেখে দেওয়া হয়, H2O2 থাকতে পারে না। হাইড্রোজেন পারঅক্সাইড অবস্থায় দীর্ঘক্ষণ এটা থাকে না, দ্রুত নিজে নিজেই ভাঙতে শুরু করে এবং জল আর অক্সিজেন উৎপন্ন হয়। অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডকে, বিশুদ্ধ হাইড্রোজেন পারঅক্সাইড রেখে দিলে ঘরের উষ্ণতাতে, সাধারণ উষ্ণতাতে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রুত ভাঙতে শুরু করে, ভেঙে জল এবং অক্সিজেন উৎপন্ন করে। কিন্তু এই মিশ্রণে যদি আমরা সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিই, তাহলে দেখা যাবে যে হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে যে বিক্রিয়া হচ্ছিল জল আর অক্সিজেন, সে বিক্রিয়াটা যে গতি সেটা অনেক ধীর হয়ে যাবে, অনেক ধীর গতিতে হবে, অর্থাৎ বিক্রিয়ার গতিবেগটা কমিয়ে দিচ্ছে। তাহলে সালফিউরিক অ্যাসিড কি কাজ করলো? বিক্রিয়ার বেগ কমালো। তাহলে কি এটা? এটাকে আমরা বলছি ঋণাত্মক অনুঘটক। যেহেতু সালফিউরিক অ্যাসিড হাইড্রোজেন পারঅক্সাইডের ভেঙে জল এবং অক্সিজেন উৎপন্ন করার যে বেগ সেটাকে কমিয়ে দিল, তাই এটাকে বলছি আমরা কি না ঋণাত্মক অনুঘটক। এইভাবে আমরা দেখলাম ধনাত্মক অনুঘটক কি, ঋণাত্মক অনুঘটক কি, আমাদের সমীকরণ সহ ব্যাখ্যা বারবার বলছি। এই গোটা অধ্যায়ে সমীকরণগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। রাসায়নিক সমীকরণটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। অপর একটা অন্যতম প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার দ্রাব্যতা। জলের মধ্যে চিনি দিলে চিনিটা জলের মধ্যে গুলে যাবে, অর্থাৎ জলে চিনি দ্রাব্য। এখানে জল হলো দ্রাবক, চিনি হলো দ্রাবক। এরকম এই দ্রাব্যতা রাসায়নিক বিক্রিয়ার অন্যতম একটা শর্ত হিসেবে কিভাবে কাজ করে আমরা একটা উদাহরণ দেখলে বুঝতে পারবো। শুকনো অবস্থায় কাপড় কাচা সোডা আর টার্টারিক অ্যাসিড। শুকনো অবস্থায় আমরা জল ছাড়া কাপড় কাচা সোডা আর টার্টারিক অ্যাসিডকে যদি আমরা রাখি, তাহলে এটা পাশাপাশি থেকে যাবে, কোনো বিক্রিয়া হবে না, কিচ্ছু হবে না। কিন্তু এই মিশ্রণে যদি আমরা কিছু জল প্রয়োগ করি, তাহলে সঙ্গে সঙ্গে দেখা যাবে জলে টার্টারিক অ্যাসিড এবং কাপড় কাচা সোডা দুটোই দ্রবীভূত হবে, এবং দ্রবীভূত হওয়া মাত্র দ্রুত কিছু কিছু বুদবুদ উঠতে শুরু করবে। সেই বুদবুদটা আসলে কার্বন ডাই অক্সাইডের। এখান থেকেই বোঝা যায় যে দ্রাব্যতা রাসায়নিক বিক্রিয়ার অন্যতম একটি প্রভাবক। নেক্সট আছে আমাদের পরিবেশে কিছু জৈব অনুঘটক আছে। সেই জৈব অনুঘটকও রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। সেই জৈব অনুঘটকের মধ্যে তোমাদের বইতে উল্লেখ আছে, দেখবে আলুর ক্যাটালেজ, তরমুজের বীজ, অরহরের ডালগুঁড়ো, এই কথাগুলো তোমরা বই পড়তে গিয়ে পাবে। এখন জৈব অনুঘটক বলতে আমরা কি বুঝবো? জীবের মধ্যে থাকা জৈব পদার্থগুলো, যেগুলো প্রোটিন ধর্মী সাধারণত, যারা রাসায়নিক বিক্রিয়াকে বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়ার উপরে প্রভাব বিস্তার করে, বা যাদের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে। আসলে আমাদের কোষের ভিতরে যখন বিক্রিয়াগুলো ঘটে, সেই বিক্রিয়াগুলোতে প্রতিটি বিক্রিয়াতেই প্রায় উৎসেচক কাজে লাগে। উৎসেচক বা এনজাইম, প্রোটিন ধর্মী পদার্থ। এই উৎসেচক বা এনজাইমকেই বলা হয় জৈব অনুঘটক। তাহলে জৈব অনুঘটক আর কিছুই না, বিভিন্ন উৎসেচক, এবং সেটা সজীব কোষ ছাড়া সম্ভব নয়, সজীব কোষে থাকবে। তাই আমরা সরাসরি ওই তরমুজের বীজ, যার মধ্যে কোষ আছে, অরহরের ডাল, সেখানেও কোষের মধ্যে রয়েছে, এইগুলোকে আমরা বাইরে রাসায়নিক বিক্রিয়াতে ব্যবহার করে আমরা কিছু উদাহরণ পড়লেই বুঝতে পারবো। তোমাদের বইতে যেমন আছে, দেখবে যে লঘু হাইড্রোজেন পারঅক্সাইড দেবো না, হাইড্রোজেন পারঅক্সাইড, ওই যেটা আলোচনা করলাম একটু আগে। হাইড্রোজেন পারঅক্সাইড এমন একটা পদার্থ, সাধারণ অবস্থায় রেখে দিলে ওখানে ওই জল আর অক্সিজেনে ভেঙে যায়। জল আর অক্সিজেনে ভেঙে যায়, ভাঙতে শুরু করে। তো লঘু হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণে সদ্য কাটা কয়েক টুকরো আলু ফেলে দিলে আলুর ক্যাটালেজ উৎসেচক হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দ্রুত জল ও অক্সিজেন উৎপন্ন করে। অর্থাৎ এক্ষেত্রে যে হারে বিক্রিয়াটা হচ্ছিল, হাইড্রোজেন পারঅক্সাইড ভেঙে জল আর অক্সিজেন, এমনিতেই হওয়ার কথা। আলুর টুকরো দিলে তুমি চাক্ষুষ দেখতে পাবে যে বুদবুদ 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 করে অক্সিজেন উঠে যাচ্ছে। তো যতক্ষণ তুমি আলুর টুকরো না ফেলছো ওই দ্রবণটাই, ততক্ষণ কিন্তু কোনো বুদবুদ দেখতে পাচ্ছিলে না, অর্থাৎ বিক্রিয়া হচ্ছিল কিন্তু বাইরে থেকে তুমি অনুভব করতে পারছিলে না। যেই আলুর সদ্য কাটা, মানে একেবারে টাটকা আলুর টুকরো তুমি ওখানে রাখবে, সঙ্গে সঙ্গে বুদবুদগুলো উপরের দিকে উঠতে শুরু করবে, অর্থাৎ বিক্রিয়াটা দ্রুত হারে ঘটবে। তাহলে এক্ষেত্রে অনুঘটক হিসেবে কে কাজ করলো? জৈব পজিটিভ অনুঘটক, এক্ষেত্রে আলুর ক্যাটালেজ উৎসেচক, আলুর মধ্যে থাকা
যে ইউরিয়ার জলীয় দ্রবণ। ইউরিয়া যদিও রসায়নগারে উৎপন্ন প্রথম জৈব পদার্থ। 1 চামচ ইউরিয়া যদি জলে তুমি গুলে নাও এবং তার মধ্যে যদি একটা তরমুজের বীজকে একটু থেতো করে অর্থাৎ একটু ভেঙে বা অরহরের ডালের একটু গুঁড়ো 1 চামচ দিয়ে দাও, তাহলে সেখানেও দেখবে একটা বুদবুদ আকারে গ্যাস উঠছে। এবং শুধু তাই না, বুদবুদের সঙ্গে সঙ্গে তুমি একটা বিশেষ গন্ধ পাবে, একটা তীব্র ঝাঁঝালো গন্ধ। সেই তীব্র ঝাঁঝালো গন্ধটা কিন্তু অ্যামোনিয়ার গন্ধ। অর্থাৎ ইউরিয়ার জলীয় দ্রবণে তুমি যেটা দিলে, অরহরের ডাল বা তরমুজের বীজের যে গুঁড়ো দিলে, সেটার মধ্যে এক বিশেষ উৎসেচক আছে যার নাম ইউরিয়েজ। এই ইউরিয়েজ উৎসেচকের প্রভাবে ওখানে ইউরিয়া ভেঙে যাচ্ছে এবং উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড। দেখো, এটা রাসায়নিক সমীকরণ। ইউরিয়া CONH2 প্লাস জল, তাতে দিচ্ছে ইউরিয়েজ উৎসেচক, উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড। এই সমীকরণটা মনে রাখতে হবে। আর একবার দেখে নাও, CONH2 প্লাস H2O, ইউরিয়েজ উৎসেচক, উৎপন্ন হলো NH3 এবং কার্বন ডাই অক্সাইড। তাহলে এই গেল আমাদের বিভিন্ন প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার, যারা সরাসরি রাসায়নিক বিক্রিয়াকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে, বা যাদের শর্তে রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে। আমি আবার বললাম যে প্রত্যেকটা প্রভাবক বা প্রতিটা শর্তই একটা ভিন্ন ভিন্ন প্রশ্ন। এটা তোমাদের কেমনভাবে পড়তে হবে যে প্রতিটা শর্ত থেকেই বা প্রতিটা প্রভাবক থেকে প্রশ্ন হলেই যাতে তোমরা লিখতে পারো। প্রশ্নগুলো কিভাবে হয় আরেকবার মনে পাড়িয়ে দিই। যেমন বললাম যে হাইড্রোজেন আর অক্সিজেনের মিশ্রণে তড়িৎ স্ফুলিঙ্গ পাঠানো হলো, কি ঘটবে? সমীকরণ সহ লেখো। আবার অন্যভাবে, যে তড়িৎ প্রবাহের ফলে বা তড়িতের প্রভাবে ঘটে এমন একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। দুটো ক্ষেত্রে উত্তর কি হবে না, 2 আয়তন হাইড্রোজেন ও 1 আয়তন অক্সিজেনের মিশ্রণে তড়িৎ স্ফুলিঙ্গ চালনা করা হলো। চালনা করলে কি উৎপন্ন হবে না, জল উৎপন্ন হয়, দিয়ে রাসায়নিক সমীকরণ। আমাদের প্রতিটা ক্ষেত্রে মাথায় রাখতে হবে রাসায়নিক সমীকরণটা আমরা তৈরি করব যাতে রাসায়নিক সমীকরণ থেকে লিখতে হবে। যেহেতু প্রতিটি প্রশ্নের ক্ষেত্রেই সমীকরণটা লেখা বাধ্যতামূলক, সমীকরণটা তুমি রেডি করলে ভাষাটা তোমার কোনো সমস্যা হবে না। দেখতে থাকো পরের ভিডিও। আমরা এর পরের যে অংশ, তোমাদের ক্লাস 8-এর জারণ বিজারণ নিয়ে কিছু আলোচনা আছে, আমরা জারণ বিজারণ পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ অপেক্ষা করো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, যাতে সমস্ত আপডেটগুলো, সমস্ত ভিডিওগুলো দ্রুত তোমাদের হাতে পৌঁছায়।